রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত, ঠান্ডায় বিপর্যস্ত উত্তরের জনজীবন। মানসিক চাপে গণ অভ্যুত্থানে আহতরা, কর্মক্ষেত্র তৈরির আশ্বাস উপদেষ্টাদের। পাঠ্যক্রমে নতুন করে যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস, পরিবর্তন আসছে ধর্ম বইয়ে। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 7টার 21 সংবাদে আপনাদের সাথে থাকছেন তাসলিমা আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV এই চ্যানেলে। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কমায় বেড়েছে শীতের তীব্রতা। ঠান্ডায় কাতর হয়ে পড়েছেন ফুটপাতে বসবাসকারী ছিন্নমূল মানুষ। গরম কাপড়ের অভাবে অনেকেই গুটিসুটি হয়ে শুয়ে আছেন, কেউ বা আবার আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছেন। গত 2-3 দিন ধরে রাজধানীর তাপমাত্রা কমতে শুরু করেছে, বাড়ছে ঠান্ডার প্রকোপ, কুয়াশার দাপট। আবহাওয়া অফিস বলছে আরও 3 দিন এমন শীত থাকতে পারে। এছাড়া রাজশাহী, রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও ও পঞ্চগড় অঞ্চলে বেশি শীত অনুভূত হচ্ছে। হিমেল কনকনে বাতাসে জবুথবু জনজীবন। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে 10.2 ডিগ্রি। দর্শক, এবার উত্তরের শীতের পরিস্থিতির খবর জানতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে প্রতিনিধি বদরুল হাসান লিটন। লিটন, শীতের তীব্রতা সহ জনজীবনের সার্বিক পরিস্থিতি আমাদের জানান। লিটন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ আপিফা, আপনি জানেন যে রাজশাহীতে প্রতিদিন তাপমাত্রা কমছে। গত 4 দিন ধরে কিন্তু রাজশাহীতে প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমতে থাকে এবং এই কারণে কিন্তু রাজশাহীতে শীতের তীব্রতা অনেকটা বেড়েছে। গতকালকে কিন্তু রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয় 11.8 ডিগ্রি সেলসিয়াস। আজকে কিন্তু সেই শীতের তাপমাত্রা কিন্তু আরো একটু বৃদ্ধি পেয়েছে। আমি সকালে যেটুকু জেনেছি সেটা, যেটা আমরা সাধারণভাবে মোবাইল ফোনে যে তাপমাত্রা দেখে থাকি, সেখানে কিন্তু 11 দশমিকের উপরে, মানে 12 দশমিকের নিচেই ছিল এই সকাল 6টার দিকে তাপমাত্রা। এইভাবে কিন্তু তাপমাত্রা কমছে প্রতিদিনই রাজশাহীতে, ফলে শীতের তীব্রতা বাড়ছে এবং জনদুর্ভোগ, যেটা আমরা বলে থাকি যে শীতের কারণে যে জনদুর্ভোগ হয়, সেটিও কিন্তু বাড়ছে। বিশেষ করে সকালে মানুষ খুব বেশি প্রয়োজন ছাড়া কিন্তু ঘরের বাইরে বের হচ্ছে না। কিন্তু এখানে একটি কথা বলে রাখি, গত 2-3-4 দিন ধরে রাজশাহীতে কিন্তু প্রচন্ড ঘন কুয়াশা ছিল, কিন্তু এই মুহূর্তে মানে আজকে কিন্তু ঘন কুয়াশাটা একটু কম, কুয়াশা একটু কম। গত কাল থেকে কিন্তু রাজশাহীতে সূর্য দেখা মিলেছে এবং 11টা-12টার দিকে কিন্তু সূর্য উঠছে। এই কারণে কিন্তু কুয়াশা কিছুটা কেটে গেছে, তারপরেও কিন্তু শীতের তীব্রতা রাজশাহীতে কাটেনি। শীতের তীব্রতার কারণে জনজীবন কিছুটা দুর্ভোগে পড়েছে। বিশেষ করে হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে যে শিশু রোগী যারা আছে, তাদের কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এই ছিল রাজশাহী শীতের পরিস্থিতি। আফিফা। লিটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি বদরুল হাসান লিটন। শীতের শুরুতেই ঝিনাইদহ ও গাইবান্ধার গ্রামগুলোতে কুমড়োর বড়ি তৈরির ব্যস্ততা। দেশজুড়ে চাহিদা থাকায় বেচা বিক্রিও ভালো। বাণিজ্যিকভাবে তৈরি এই কুমড়োর বড়ি স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। সংশ্লিষ্টরা বলছেন উদ্যোগ নিয়ে রফতানিও সম্ভব।
ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হান এবং গাইবান্ধা প্রতিনিধি আফরোজাল উনার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহ শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকার আলমগীর হোসেন লেখাপড়া শেষ করে চাকরির পেছনে না ছুটে হয়েছেন উদ্যোক্তা, গড়েছেন কুমড়োর বড়ি তৈরির কারখানা। সমস্ত খরচ বাদেও আমাদের মাসে দীর্ঘ 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম হয়। নিজের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি স্থানীয় অনেকেরই করেছেন কর্মসংস্থান। এখন তার কারখানায় কাজ করছেন 40 থেকে 50 জন শ্রমিক। এখান থেকে আমরা যে বেতন পাই তা দিয়ে আমাদের সংসার খুব ভালোভাবে চলে যায়। আমরা এই বড়ির ফ্যাক্টরিতে যেটুকুই করি আমাদের কিছু চাহিদা পূরণ হয়েছে। এগুলো তরকারিতে শীতের সময় এগুলো খুব স্বাদের খাদ্য। শ্রমিকদের কারিগরি প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আমাদের উদ্যোক্তা প্রশিক্ষণ দেওয়া হয়। গাইবান্ধার এই গ্রামের নাম বোয়ালি, তবে স্থানীয়দের কাছে পরিচিত বড়া তৈরির গ্রাম হিসেবে। এখানে এভাবেই ডাল ও কুমড়োর মিশেলে বড়ি তৈরি করছেন নারীরা। রোদে ভালোভাবে শুকিয়ে করা হচ্ছে প্যাকেট। ঐতিহ্য ধরে রাখতে এই গ্রামের বেশিরভাগ পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি ব্যস্ত থাকেন এ কাজে। আমি সকালে উঠে পড়াশোনা করি, পড়াশোনা করে সবাই ডালের বড়া বানাই, আমিও বানিয়ে স্কুলে চলে যাই, স্কুল থেকে আসে বড়া তুলি। পড়াশোনা করি, এবার আমি বিয়ে করতেছি। পরীক্ষার পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি এসে ব্যবসা করি। তো আমার জন্মের আগে থেকে আমার বাবারা করতো, এখন আমি করতেছি। সহযোগিতা পেলে রপ্তানি করা সম্ভব বলে মনে করছেন অনেকেই। এটা সরকার উদ্যোগ নিলে বিদেশে রপ্তানি করতে পারে। প্রতি কেজি ডালের বড়ি তৈরি করতে খরচ পড়ে 175 থেকে 180 টাকা, বিক্রি হয় 250 থেকে 300 টাকা কেজিতে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার অন্যান্য প্রসঙ্গ। শেখ হাসিনা বিবৃতির সমর্থন না করলেও এর দায় ভারত সরকারের উপর বর্তায় বলে মনে করছেন রাজনীতিবিদরা। তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার তাগিদ তাদের। রিপোর্ট মানিক শিকদারের। সরকার পতনের পর শেখ হাসিনা ভারত পালিয়ে গেলে আশ্রয় দেয় ভারত, তবে সেদেশে তার অবস্থানের স্ট্যাটাস কি তা এখনও স্পষ্ট করেনি দিল্লি। ভারতে বসেই বিভিন্ন সময় ইউনূস সরকারের বিরুদ্ধে নানা রকম সমালোচনা উস্কানি দিয়ে যাচ্ছেন, আর তাতে ঘি ঢালছে ভারতের কয়েকটি মিডিয়া। ইসকন ইস্যু, জাতীয় পতাকা অবমাননা ও বাংলাদেশ হাই কমিশনে হামলার ঘটনায় দুই দেশের সম্পর্ক নিয়ে বিশ্বব্যাপী আলোচনার জন্ম দেয়। এই পরিস্থিতির মধ্যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেন। সফর শেষে ভারতে গিয়ে ঢাকা সফর নিয়ে বুধবার ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে ব্রিফ করেন বিক্রম মিশ্রি। শেখ হাসিনা ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন, ভারত সরকার তাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেয়নি যা দিয়ে তিনি ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন। দেরিতে হলেও ভারতের বোধোদয়কে সাধুবাদ জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান। তবে শেখ হাসিনাকে কি স্ট্যাটাসে রাখা হয়েছে তা স্পষ্ট করতে হবে। পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে অন্ততপক্ষে এই সিগন্যাল তারা দিয়েছে বর্তমান সরকারের সঙ্গে আলোচনার সুযোগ আছে, এই জন্য তাকে অভিনন্দন জানানো যেতে পারে। তবে ভারত এ পর্যন্ত ঘৃণ্য ব্যক্তির সপক্ষে কোন কারণে তাকে আশ্রয় দিয়েছে, কী কারণে তাকে রাখছে, এটি তারা এখনো পরিষ্কার করেনি। ভারত যাই বলুক, অবস্থানগত কারণে শেখ হাসিনার বিবৃতি বক্তব্যের জন্য ভারত সরকারের উপর দায় বর্তায় বলে মনে করছেন এই রাজনীতিবিদ। ভারত যদি অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায়, বাংলাদেশের বিজয়ী জনগণের সঙ্গে তারা যদি কাজ করতে চায়, তাহলে ভারতের শেখ হাসিনা এবং পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতা নেত্রীদের তাদের যে বেপরোয়া তৎপরতা, সেগুলো কিন্তু পুরোপুরি বন্ধ করা দরকার। না হলে আমরা মনে করব পরোক্ষভাবে বিজেপি বা ভারতের কেন্দ্রীয় সরকারের বা তাদের নানা মহলের একটা প্রত্যক্ষ পরোক্ষ মদদে ঘটনাগুলো সংঘটিত হচ্ছে। বিচারের মুখোমুখি হওয়া ছাড়া শেখ হাসিনার রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই বলে মনে করেন এই বিএনপি নেতা। তিনি কোনো পতিত স্বৈরাচার হিসাবে আবার ফিরে আসবেন এই ভাবনা যদি তার থাকে, বরঞ্চ দুর্গন্ধ ছোটাবে। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতার। বাংলাদেশ সরকারের দিক থেকে উচিত হবে শেখ হাসিনা সহ যারা ভারতে পালিয়ে আছেন, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে, যাদের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে, তাদেরকে দেশে ফিরে আনার জন্য একটা উদ্যোগ। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ভালো নেই জুলাই অভ্যুত্থানে আহতরা। অঙ্গহানি সহ শারীরিক নানাবিধ জটিলতার কারণে প্রচণ্ড মানসিক চাপে দিন কাটছে তাদের।
এই অবস্থায় তাদের জন্য বিশেষায়িত হাসপাতাল ও কর্মক্ষেত্র তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সরকারের 2 উপদেষ্টা। বিস্তারিত সিরাতাল মুস্তাকিমের রিপোর্টে। রিক্সায় ওঠার সময় হাঁটতে হাঁটতে কষ্ট হচ্ছিল, একটু পাটা শর্ট যেত, তো পিছন থেকে কয়েকজন বলতেছে যে 2টা ল্যাংড়া যাচ্ছে। তখন আমি একটু শুধু হাসি দিয়ে গাড়িতে উঠছিলাম, আর পরক্ষণে আমার চোখ দিয়ে খালি জল চলে আসে। জুলাই অভ্যুত্থানে আহত হয়েছেন 22,000-এরও বেশি ছাত্র জনতা। তাদের একজন সালমান। অঙ্গহানির যন্ত্রণা যেন পিছুই ছাড়ে না তাকে। সেই যন্ত্রণা যেমন শারীরিক, একই সঙ্গে মানসিক। পঙ্গুত্বের কারণে হতে হয় ব্যঙ্গ বিদ্রুপের শিকার। 18 জুলাইও গুলি লাগে, সেই গুলির ব্যান্ডেজ নিয়ে 19 জুলাই আবার যাই। পরের দিন যখন আবার গুলি লাগে তখন আমার রাস্তায় দেখি আমার পাটা নাই হয়ে গেছে মিনিমিশে। তার আগে 2 মিনিট আগে আমি সামনে থেকে লিড দিচ্ছিলাম। সালমানদের মতো হতভাগাদের নিয়ে কি ভাবছে সরকার, সেই প্রসঙ্গই উঠে আসে আচল ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায়। গণ অভ্যুত্থান পরবর্তী আহতদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সরকারের ভাবনার কথা তুলে ধরেন 2 উপদেষ্টা। আমাদের দিক থেকে আসলে কোনো চেষ্টার ত্রুটি নেই। অত্যাধুনিক ফিজিওথেরাপি ফ্যাসিলিটিসগুলো দেশে নাই, সেটা আসলে তৈরি করতে হবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একবার এরকম তৈরি হয়েছিল, যেটার নাম পঙ্গু হাসপাতাল বলি। এটা আসলে যুদ্ধের পরে পঙ্গু তাদের জন্যে, সেইবার আবার আরেকটা তৈরি করা হবে এই ধরনের একটা কাঠামো, যেটা আধুনিক প্রযুক্তি সহ। সালমানদেরকে যারা পেছন থেকে কথা বলে, আমি জানি যে আরও অনেককে বলে, তাদেরকে আমরা মানুষের পর্যায়ে ভাবতে পারি না। তাদের সাথে মিট করেছে, তারা কিন্তু অন্যান্য স্বাস্থ্য ক্ষতির কথা বলার চাইতে বেশি বলে মেন্টাল হেলথ, ট্রমাটাইজড, এই প্রসঙ্গটা বেশি আনে। ওরা আমাদেরকে বিচার করবে, আমরা কাঠগড়ায় দাঁড়াবো যদি আমরা কিছু করতে না পারি। তবে আহতদের সমাজের মূলধারায় যুক্ত রাখতে শুধুমাত্র সরকারি উদ্যোগে যথেষ্ট নয়, এজন্য সামাজিক সচেতনতার গুরুত্বের কথা জানান বক্তারা। সিরাতাল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনের গ্রাফিতি সজ্জিত করে ছাপা হচ্ছে 2024 শিক্ষাবর্ষের প্রাথমিক মাধ্যমিকের বই। প্রায় আমূল পরিবর্তন করা হয়েছে সব বিষয়ের সূচিপত্র। নতুন করে যুক্ত করা হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস। হেফাজতে ইসলামের দাবি মেনে ধর্মসহ বিভিন্ন সিলেবাসেও পরিবর্তন আনা হয়েছে। রিপোর্ট আদিত্য মামুনের। জুলাই মাসে ঘটে যাওয়া আন্দোলনের চিত্র, এমনকি বিভিন্ন ঘটনা সংবলিত হয়েছে প্রাথমিক মাধ্যমিকের নতুন শিক্ষাক্রমের পাঠ্য বইগুলোতে। 1 জানুয়ারি দেশব্যাপী শিক্ষার্থীদের হাতে যেসব বই পৌঁছবে তাতে স্থান পাবে তাদের রচিত ইতিহাস। বেশ কিছু সংশোধন পরিমার্জন এগুলো হয়েছে, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের কন্টেন্ট। বড়সড় পরিবর্তন আসছে বাংলা, সমাজ ও ধর্ম বইয়ে। প্রাথমিক থেকে মাধ্যমিকের সব শ্রেণীর বাংলা বইয়ে সংযোজন বিয়োজন হয়েছে লেখক তালিকাও। বিজ্ঞান, গণিত এগুলো তো সার্বজনীন বই, কিন্তু সামাজিক বিজ্ঞান, বাংলা, ইংরেজি এগুলোতে পরিবর্তনযোগ্য। ফজলুল আহমেদের নিঃসন্দেহে একজন নামকরা লেখক, তার লেখা আগে বাদ পড়েছিল, তা আমরা তার লেখাকে আমরা বাদ দেওয়ার প্রয়োজন মনে করি নাই। মানব বিবর্তনের ইতিহাস মুছে ফেলে নতুন করে ঢেলে সাজানো হয়েছে সমাজ বই। সেখানেও স্থান করে নিয়েছে জুলাই আন্দোলন। বিবর্তনের বিষয়গুলো উচ্চতর গবেষণার বিষয়, এগুলোকে আমরা স্কুলের শিক্ষার্থীদের কাছে এগুলো নিয়ে আমরা তাদেরকে এতটা ভাবনা চিন্তার মধ্যে ফেলে দিতে রাজি নই। 2012 সালের পাঠ্যপুস্তকের সূচিতে প্রত্যাবর্তন করলেও হেফাজতে ইসলামের নির্দিষ্ট অভিযোগকে আমলে নিয়েছে পাঠ্যপুস্তক বোর্ড। হেফাজতে ইসলামের 17টা দাবি ছিল, তাদের অনেক দাবি তো গ্রহণ করাই হয়েছে। তবে তাদের একটা বিশেষ কনসার্ন ছিল যে এই ট্রান্সজেন্ডারের ইস্যুটা, এই জাতীয় বাংলা প্রতিশব্দ ব্যবহার না করা। পরিবর্তন আছে মুক্তিযুদ্ধের ক্ষেত্রেও। উড়তাল মার্চে কেবল 7 মার্চের ভাষণকে স্থান দেওয়া হয়েছে। আলাদা করে তুলে আনা হয়েছে মুক্তিযুদ্ধে অবদান রাখা আরও ব্যক্তিত্বদের। ওভারঅল 71-এ যারা ভূমিকা পালন করেছে সবাইকে এখানে আনা হয়েছে। বঙ্গবন্ধুর জায়গায় আছেন। তাজউদ্দিন আহমেদের কথাই যদি বলেন, মুজিবনগর সরকার, সেটা তো উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং যুদ্ধটা পরিচালনা করেছেন। সুতরাং তাদের অবদান কিন্তু খুব একটা ভালোভাবে আসে নাই। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তার তেমন কোনো উল্লেখই ছিল না, অথচ তিনি আওয়ামী লীগেরও প্রতিষ্ঠাতা এবং তিনি মুক্তিযুদ্ধকালে তিনি উপদেষ্টা পরিষদের সভাপতি ছিলেন। শেরেবাংলা একে ফজলুল হক, তিনি তো কৃষকদের ঋণ থেকে মুক্ত করার জন্য, জমিদারি প্রথা উচ্ছেদের জন্য তার যে ভূমিকা, সেগুলো কিন্তু তেমনভাবে উল্লেখিত হয় নাই। এই বিষয়গুলোকে আমাদের পরিমার্জন করতে হয়েছে।
10টি শ্রেণীর 650 রকমের বইয়ের প্রায় সবগুলোর প্রচ্ছেদেও থাকছে জুলাই আন্দোলনের গ্রাফিতি। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নতুন প্রজন্মের মধ্যে স্বাধীন চেতার বিকাশ ঘটাবে বলে মনে করে পাঠ্যপুস্তক বোর্ড। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতির পর যা থাকবে। রেকর্ড রান করেও হার ওয়েস্ট ইন্ডিজে হোয়াইট ওয়াশ বাংলাদেশ। আপনারা দেখছেন সকাল 7টার 21 সংবাদ। এক দশক ধরে সুপেয় পানির ভোগান্তিতে যশোর পৌর এলাকার বাসিন্দারা। শুষ্ক মৌসুমে সংকট পৌঁছায় চরমে। পৌরসভার 28টি পানির পাম্পের মধ্যে অকেজো 10টি। কর্তৃপক্ষ বলছে অর্থ বরাদ্দ পেলে সমাধান হবে ভোগান্তির। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পৌরবাসীকে সুপেয় পানি সরবরাহে 1995 থেকে 2000 সাল পর্যন্ত 9টি ওয়ার্ডে স্থাপন করা হয় 28টি পানির পাম্প। তবে এক দশক ধরে অকেজো 10টি, বাকিগুলো সচল থাকলেও সরবরাহ খুবই সীমিত। এছাড়া অনেক স্থানে পানির সরবরাহের পাইপ ছিদ্র হয়ে ঝরছে পানি। যা একটু পাই অল্প অল্প, এবং পানির এতটা নোংরা, দুর্গন্ধ, ব্যবহার করার উপযুক্ত না। শুষ্ক মৌসুম আসতেছে, সে মৌসুমে কি অবস্থা হবে এক আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারে। আমাদের ওয়ার্ডে আছে একটা পাম্প, যার কারণে পানি স্বল্পতা, পানি এত ক্ষীণ যে চাহিদা মতো পানি পাওয়া যায় না। নগরবাসীর অভিযোগ, কর বাড়লেও পারেনি নাগরিক সুবিধা। কর্তৃপক্ষের গাফিলতিতে সংস্কার হচ্ছে না অকেজো পাম্পগুলো। আমরা একাধিকবার পৌরসভায় ধর্ণা দিয়েছি, স্মারকলিপি দিয়েছি, দেন দরবার করেছি। আজ পর্যন্ত আমাদের এই পাম্প রিপেয়ার হয়নি। পৌরসভায় ঘেরাও করলে তারা বলে দ্রুত ঠিক হয়ে যাবে, পাম্প ঠিক করে দিব, কিন্তু আসলে আশ্বাস দিয়ে যায়, পানি কিন্তু আমাদের কল দিয়ে ঠিকমতো আসে না। বিল বাড়ায় যাচ্ছে, অথচ পানি আমরা মোটেই পাচ্ছি না। পৌরসভা কর্তৃপক্ষ বলছে অকেজো পাম্পগুলো সংস্কারে প্রয়োজন নতুন প্রকল্প। অনেক দিন হয়ে গেছে তো, এই জন্যই পানি কম উঠতেছে, যার জন্য গ্রাহকরা পানি পাচ্ছে না, আমরা সাপ্লাই দিতে পারছি না। নতুন একটা পাম্প তুলবে, এখানে বসাবে, এই বসালে পাম্পটা পানি পাওয়া যাবে। এতে বলা চলে সহসাই ভোগান্তি দূর হচ্ছে না প্রায় 3 লাখ বাসিন্দার। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি সকাল 7টার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত, ঠান্ডা বিপর্যস্ত উত্তরে জনজীবন। মানসিক চাপে গণ অভ্যুত্থানে আহতরা, কর্মক্ষেত্র তৈরির আশ্বাস উপদেষ্টাদের। পাঠ্যক্রমে নতুন করে যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস, পরিবর্তন আসছে ধর্ম বইয়ে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সাথে।